আসসালামু আলাইকুম। বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো, হজরত ওমরের পর সৎ রাষ্ট্রনায়ক ছিলেন জিয়াউর রহমান, বললেন বুলু। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে শতাব্দীর শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক হিসেবে আখ্যায়িত করে দলটির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু বলেছেন, মুসলিম বিশ্বের হজরত ওমরের পর যদি কোনো রাষ্ট্রনায়ক এসে থাকে, সৎযোগ্য এবং দেশপ্রেমিক, উনি হচ্ছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এরপর জানাবো, মোস্তফা কামালের পোস্ট, আগামী ৭২ ঘন্টার মধ্যে ২০ জেলায় বন্যার সংখ্যা। আবহাওয়া.com এর আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ বলেছেন, আজ থেকে আগামী ২৪ ঘন্টার মধ্যে ৫ থেকে ১০টি জেলা এবং ৭২ ঘন্টার মধ্যে ১৫ থেকে ২০টি জেলায় ভয়াবহ বন্যার কবলে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আজ নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এই আশঙ্কার কথা প্রকাশ করেছেন তিনি। এদিকে শেখ হাসিনা ছেলে জয়ের বিরুদ্ধে দুদকের মামলা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে ৬০ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জন এবং অর্থ পাচারের অভিযোগে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত করেছেন। এদিকে ছাত্রদলের হল কমিটি বহাল থাকবে বললেন রাকিব। ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবির আবাসিক হলগুলোতে ছাত্র রাজনীতিতে থাকা শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার এমন দাবি পুনর্ব্যক্ত করে সদ্য ঘোষিত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের হল কমিটিগুলো বহাল রাখার ঘোষণা দিয়েছে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। এদিকে যুব দিবসে সেমিনারে মাহমুদুর রহমান বললেন, ভারতে পালিয়ে যা ফ্যাসিস্টদের প্রধান শত্রু তরুণরা। আমার দেশের সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান বলেছেন, ভারতে পালিয়ে যা ফ্যাসিস্টদের প্রধান শত্রু হচ্ছে এদেশের তরুণেরা। তিনি বলেছেন, গত ১৬ বছর ধরে বাংলাদেশের তরুণদের ব্রেন ওয়াশ করা হয়েছে, তরুণদের চিন্তা বিকৃত করার চেষ্টা করা হয়েছে, ইতিহাস কৃষ্টি কালচারকে পরিবর্তন করার চেষ্টা করেছে, কিন্তু এই তরুণেরা এত কিছুর পরও বাংলাদেশে একটা বিপ্লব ঘটিয়েছে। এবং সর্বশেষ জানাবো, ভারতকে উচিত শিক্ষা দেওয়ার হুঁশিয়ারি পাকিস্তানের। নানা চাপে বিধ্বস্ত মোদির যুদ্ধই এখন ভরসা। ভারতের অর্থনীতি এখন ধ্বংসের দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছে অবস্থায় নরেন্দ্র মোদী কোনোভাবেই তার দেশকে বাঁচাতে পারছে না। তিনি একজন ব্যর্থ শাসকে পরিণত হচ্ছেন। তাই পাকিস্তানের সঙ্গে যে কোনো মুহূর্তে আবারও নতুন যুদ্ধ বেঁধে যেতে পারে হিন্দুত্ববাদীদের। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। হজরত ওমরের পর সবথেকে সৎ রাষ্ট্রনায়ক ছিলেন জিয়াউর রহমান, বললেন বুলু। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে শতাব্দীর শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক হিসেবে আখ্যায়িত করেছে দলটির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু। মুসলিম বিশ্বে হজরত ওমরের পর যদি কোনো রাষ্ট্রনায়ক এসে থাকে, সৎযোগ্য ও দেশপ্রেমিক, উনি হচ্ছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সম্প্রতি আজ কুমিল্লা লাকসাম পৌর অডিটোরিয়ামে আয়োজিত লাকসাম মনোহরগঞ্জ উপজেলা এবং লাকসাম পৌরসভা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন তিনি। বরকতুল্লাহ বুলু বলেন, আপনারা দেখবেন, তিনি জিয়াউর রহমান যখন রাষ্ট্র পরিচালনা করতেন তখন ওনার গলায় একটি ছোট্ট কবজ বা তাবিজ ছিল। উনি রূপার চেইনে কবজটি ব্যবহার করছিলেন। এটি কোনো কবজ নয়, এটি ছোট একটি কোরআন শরীফ। তিনি ৩০ পারা কোরআন বুকে নিয়ে রাষ্ট্র পরিচালনা করছিলেন। যে মানুষ কোরআন শরীফ বুকে নিয়ে রাষ্ট্র পরিচালনা করতে পারেন, তার চাইতে মুমিন, মুসলমান আর খাঁটি দেশপ্রেমিক আর কেউ হতে পারে না। যারা স্বাধীনতা সার্বভৌমত্ব বিশ্বাস করেন না, এদেশে তাদের ভোট চা কিংবা নির্বাচন করার অধিকার নেই বলে মন্তব্য করেন তিনি। নির্বাচিত সরকার ছাড়া বাংলাদেশে স্বাধীনতা সার্বভৌমত্ব টিকে থাকবে না। আইন শৃঙ্খলা সহ নানা সংকট উত্তরণের একটিমাত্র রাস্তা হচ্ছে নির্বাচন। নির্বাচিত সরকার ছাড়া বাংলাদেশে আর কোনো গতি নেই বলেও মন্তব্য করেছেন বিএনপির এই নেতা। মোস্তফা কামালের পোস্ট,
আগামী ৭২ ঘন্টার মধ্যে ২০ জেলায় বন্যার সংখ্যা। আবহাওয়া.com-এর আবহাওয়াবিদ মোহাম্মদ মোস্তফা কামাল পলাশ বলেছেন, আজ থেকে আগামী ২৪ ঘন্টার মধ্যে ৫ থেকে ১০টি জেলা এবং ৭২ ঘন্টার মধ্যে ১৫ থেকে ২০টি জেলায় ভয়াবহ বন্যার কবলে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আজ নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এই শঙ্কার কথা প্রকাশ করেছেন তিনি। পোস্টে মোস্তফা কামাল পলাশ বলেছেন, বৃহস্পতিবার থেকে আগামী ২৪ ঘন্টার মধ্যে ৫ থেকে ১০টি জেলা এবং ৭২ ঘন্টার মধ্যে ১৫ থেকে ২০টি জেলায় ভয়াবহ বন্যার কবলে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষেরা কি আবারও প্রতিবেশী ভারতের পানি সন্ত্রাসের শিকার হতে যাচ্ছে? গত ১ আগস্ট যখন আমি বাংলাদেশে একটি বড় মানের বন্যার আশঙ্কার পূর্বাভাস দিয়েছিলাম, সেই সময় একটি তথ্য ইচ্ছাকৃতভাবে চেপে গিয়েছিলাম রাজনৈতিক বিতর্কের ভয়ে। তবে আজকে সেই তথ্যটি শেয়ার করতে বাধ্য হচ্ছি। রাজনৈতিক বিতর্কের ঝুঁকি নেই। এই আবহাওয়াবিদ আরও বলেছেন, প্রতিবেশী দেশ ভারত ভরা বর্ষা মৌসুমে পদ্মা নদীর উজানে অবস্থিত ফারাক্কাবাদের গেট বন্ধ করে রেখে গঙ্গা এবং এই শাখা উপশাখা নদীগুলোর মধ্যে রেকর্ড পরিমাণ পানি আটকে রেখেছে। জুলাই মাসের শুরু থেকে আগস্ট মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত ১২ তারিখ পর্যন্ত ফারাক্কাবাদের গেট বন্ধ রেখে পানি জমিয়ে রাখার প্রমাণ আমি বিশ্লেষণ শুরু করেছি। জুলাই মাসের ১৫ তারিখের পর থেকে ১২-১৩ আগস্ট ভারী থেকে খুব ভারী বৃষ্টিপাত হওয়ার কারণে ইতিমধ্যে ফুলে ফেঁপে থাকা গঙ্গা নদীর পানি ধারণ ক্ষমতার অবস্থা আরও বিপদসীমার উপরে চলে গেছে। যেদিকে আমি দেশের একটি বড় মানের বন্যার পূর্বাভাস দিয়েছিলাম, সেই দিন আমি নিশ্চিত হয়েছি যে আগস্ট মাসের ১৫ তারিখের মধ্যে ভারত ফারাক্কাবাদের সব গেট খুলে দিতে বাধ্য হবে। কারণ ওই দিন আমার বিশ্লেষণে ধরা পড়েছে যে গঙ্গা নদীর তীরবর্তী কোনো কোনো এলাকায় বন্যা শুরু হয়ে গিয়েছে, যা পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে চরম আকার ধারণ করবে। ফলে ভারতের সংবাদ মাধ্যমের খবর চলে আসবে ফারাক্কাবাদের গেট আটকে রাখার কারণে ওই সব এলাকায় বন্যার সৃষ্টি হয়েছে। আমার অনুমান সত্য হয়েছে। ১৩ আগস্ট থেকে ফারাক্কাবাদের সব গেট খুলে দেওয়ার সংবাদ পাওয়া যাচ্ছে রাজশাহী জেলার মানুষের কাছ থেকে। তিনি আরও বলেন, ফারাক্কাবাদের উজানে যে পরিমাণ পানি জমা রয়েছে তা কমানোর জন্য ফারাক্কাবাদের সব গেট কমপক্ষে ১ থেকে ২ সপ্তাহ খুলে রাখার আশঙ্কা করা যাচ্ছে। জয়ের বিরুদ্ধে দুদকের মামলা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে ৬০ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন ১৪ আগস্ট এক নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ে এই তথ্য জানান। আক্তার হোসেন বলেছেন, ২০০০ সাল থেকে ২০২৫ সালের মধ্যে সজীব ওয়াজেদ ৫৪ কোটি ৩৯ লক্ষ ২০,৯৭৮ টাকার স্থাবর এবং ৬ কোটি ৭৮ লক্ষ ৮৪,৮৯১ টাকার অস্থাবর সম্পদ অর্জন করেছে। এসব সম্পদ অর্জন করার দায়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তখন তার বৈধ আয়ের পরিমাণ ছিল মাত্র ১ কোটি ৩২ লক্ষ ৮,৫৪২ টাকা হিসেবে তার অবৈধ সম্পদের পরিমাণ দাঁড়ায় ৬০ কোটি ১৪ লক্ষ ৭৩,৯৭০ টাকা। দুদকের অনুসন্ধান থেকে জানা গেছে, দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার করে সজীব ওয়াজেদ জয় অসৎ উদ্দেশ্যে সম্পদ অর্জন করেছিলেন বলে, এছাড়া হুন্ডি এবং অন্যান্য মাধ্যমে ৫৪ কোটি ৪,৩২,২৫৮ টাকা বিদেশে পাচার করে যুক্তরাষ্ট্রে দুটি বাড়ি ক্রয় বা বিনিয়োগ করেছে। ছাত্রদলের হল কমিটি বহাল থাকবে বললেন রাকিব। ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবির আবাসিক হলগুলোতে ছাত্র রাজনীতিতে থাকা শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার এমন দাবি পুনর্ব্যক্ত করে সদ্য ঘোষিত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল হল কমিটিগুলো বহাল রাখার ঘোষণা দিয়েছে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। তিনি বলেছেন, আমাদের হল কমিটিগুলো বিদ্যমান থাকবে, বরং কোনো গুপ্ত রাজনীতি বহাল থাকবে না। আজ বিকেলে বিশ্ববিদ্যালয় আবাসিক হল ক্যাম্পাসে ডাকসু কেন্দ্রীয় ছাত্র রাজনীতির রূপরেখা প্রণয়নের লক্ষ্যে ছাত্রদলের ১৩ সদস্যের প্রতিনিধি দল উপাচার্য অধ্যাপক ড নিয়াজ আহমেদ খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে রাকিব এই ঘোষণা দেন। রাকিব বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন হলে গুপ্ত রাজনীতির প্রতি অনীহা দেখিয়েছে এবং তা বন্ধে পদক্ষেপ নেবে বলে আশ্বস্ত করেছে। বিশ্ববিদ্যালয়ের গোপন কোনো রাজনৈতিক চর্চা হবে না, বরং রাজনীতি হবে প্রকাশ্যে ও জবাবদিহিতামূলক। তিনি অভিযোগ করে বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ নামক ফেসবুক গ্রুপে ছাত্রদলকে নিয়ে নেতিবাচক মন্তব্য করা হচ্ছে এবং এর বিরুদ্ধে প্রশাসনের কাছে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। প্রসঙ্গত তিনি চিহ্নিত ছাত্রলীগ কর্মী জুলিয়াস সিজার তালুকদারের নাম উল্লেখ করে বলেছেন, সে গ্রুপের অ্যাডমিন হিসেবে ছাত্রদল বিরোধী কুরুচিপূর্ণ বক্তব্য করছেন এবং আমাদের হল কমিটি ঘোষণাকে কেন্দ্র করে গঠিত মবের অন্যতম নেতৃত্ব দিয়েছেন।